প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ সম্পর্কে জানব। এই আলোচনায় থাকবে ইরান কেন ইসরায়েলে হঠাৎ আক্রমণ করলো, এই আক্রমণের পিছনে ইরানের যুক্তি কী, এই আক্রমণের প্রতিক্রিয়া ইসরায়েল কিভাবে জানাবে এবং সর্বশেষে আমরা দেখব এই আক্রমণকে নিয়ে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, গত 14 এপ্রিল ইরান ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায়। এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ এর পূর্বে ইরান সরাসরি ইসরায়েলে কখনো আক্রমণ চালায়নি। ইসরায়েলকে সে দমিয়ে রাখার জন্য তার প্রক্সি বা তার বিভিন্ন যে উপদল এই মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলোকে সে ব্যবহার করেছে। কিন্তু এই ঘটনায় আমরা দেখি ইরান নিজে সরাসরি ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যেটা একটি নজিরবিহীন ঘটনা। আসলে কেন ইরান এই ড্রোন হামলা চালালো? তো ইরান কেন ইসরায়েলে আক্রমণ করলো? প্রিয় দর্শক, আমরা জানি ইরানের বারংবার ইসরায়েলকে সতর্ক করে দেওয়া, পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দেওয়া যে ইসরায়েলের আগ্রাসন এটাকে লিমিটেড করা, ইসরায়েল যেন কোনোভাবে ইরানের সার্বভৌমত্বে আঘাত না করে। এ ধরনের বারবার সতর্ক করে দেওয়ার পরও আমরা দেখি গত 1 এপ্রিল 2024 সালে সিরিয়ায় যে ইরানের দূতাবাস আছে, সেই দূতাবাসে ইসরায়েল বোমা হামলা চালায়। এটা কয়েকটা জিনিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, ইন্টারন্যাশনাল ভিয়েনা কনভেনশন অনুযায়ী অথবা জাতিসংঘের সনদ অনুযায়ী, এই কয়েকটা বিষয় অনুযায়ী যেগুলো আন্তর্জাতিক আইনের একদম মূল জায়গা, সেইগুলো অনুযায়ী এই আক্রমণটা টোটালি একটা অবৈধ এবং অপরাধমূলক আক্রমণ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল এর ভায়োলেশন এখানে ইসরায়েল করেছে। তো যখন কোনো একটা রাষ্ট্রের দূতাবাসের উপরে আক্রমণ চালানো হয়, এ দ্বারা একটা ইঙ্গিত দেওয়া যায় বা এ দ্বারা ওই রাষ্ট্রের উপরেই যে হামলা চালানো হয়েছে এই ব্যাপারটা প্রকাশিত হয়। অর্থাৎ বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে যেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসটি রয়েছে, ওই ভূখণ্ডটা কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী বা যে এটা যে কাস্টম, যে দূতাবাস কেন্দ্রিক যে কাস্টম, সেই কাস্টম অনুযায়ী কিন্তু ওই ভূখণ্ডটা যুক্তরাষ্ট্রের, ওটা কিন্তু বাংলাদেশের না। ওই ভূখণ্ডের ভিতরে যাবতীয় নিয়ম কানুন, যাবতীয় বিচার কার্য, যাবতীয় সকল কিছু কিন্তু যুক্তরাষ্ট্রের আইন কেন্দ্রিক হয়, বাংলাদেশের আইন কেন্দ্রিক হয় না। এবং ওখানে যদি কোনো ধরনের আক্রমণ হয়, সেটা প্রতিরোধ করা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সার্বভৌমত্বকে রক্ষা করা শামিল। অর্থাৎ সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারে। এটা একটা ইন্টারন্যাশনাল নর্মস বা কাস্টম বা প্রথা, এটা হাজার বছর যাবৎ চলে আসছে। এবং আন্তর্জাতিক ব্যবস্থায় যখন রাষ্ট্র কাঠামো আসছে, তখন থেকে এটা আরও বেশি গুরুত্ব পেয়েছে। তো এই 1 এপ্রিল যখন ইসরায়েল অবৈধভাবে অপরাধমূলক যে কাজটি করলো, অর্থাৎ দামেস্কে, অর্থাৎ সিরিয়ায় যে ইরানের দূতাবাস আছে সেখানে আক্রমণ চালালো, এর মাধ্যমে ইরানের ভাষ্য মতে ইসরায়েল তার অপরাধের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল। অর্থাৎ যে রেড লাইন ইরান টেনেছিল, সেই রেড লাইনটাকেও সে ক্রস করে গিয়েছে। তো এই কাজের একটা ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে ইরান এই মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলার আরও একটি বড় কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ইরানের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ, ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত, যেগুলো ইরানের অভ্যন্তরীণ যে ইরানের অধিবাসী অর্থাৎ ইরানিয়ান যারা রয়েছে তাদের মধ্যে ইসরায়েল বিদ্বেষটাকে চরমভাবে তৈরি করেছে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এবং বিশেষত ফিলিস্তিনকে যেভাবে ইসরায়েল আগ্রাসন চালিয়ে ধ্বংস করছে, সেগুলোকে ইরানের যারা সাধারণ অধিবাসী তারা
কখনোই মেনে নিতে পারছে না। অর্থাৎ জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছে এবং এই ক্ষোভটা একদিনের নয়, দীর্ঘদিনের। তো এই যে জনরোষ, জনক্ষোভ, ইরানিয়ান সাধারণ নাগরিকদের যে উদ্দেশ্য বা লক্ষ্য বা চাওয়া, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে ইসরায়েলে ইরানের আক্রমণ। অর্থাৎ ইরানিয়ানরা বারবারই চাচ্ছিল যে ইরান যেন ইসরায়েলের এগেনস্টে সামরিক পদক্ষেপ গ্রহণ করে। যদিও বিভিন্ন রাজনৈতিক কৌশলগত বিভিন্ন দিক থেকে এতদিন পর্যন্ত ইরান সরাসরি ইসরায়েলের সাথে জড়ায়নি কোনো সংঘাতে, কিন্তু অভ্যন্তরীণ নাগরিকদের একটা বড় চাপ, প্রেশার, যেটা ইরানের সরকারের উপর তারা দিচ্ছে বা সরকার সেটা ফিল করতেছে, তার জন্যই কিন্তু সেই চাপটাকে প্রশমনের জন্যই কিন্তু ইসরায়েলে এই ড্রোন ও মিসাইল হামলাটি ইরান চালিয়েছে। ইরানের ইসরায়েলে হামলা চালানোর আরও একটি কারণ, তা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে কেন্দ্রিক ইসরায়েলের অনেকগুলো বলয় আছে। অর্থাৎ ইরাক যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, এই যে যুদ্ধগুলো, গৃহযুদ্ধগুলো ছিল, আফগান যুদ্ধ, অর্থাৎ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে একবিংশ শতাব্দীর পর থেকে যে সংঘাতগুলো ছিল, সেই সংঘাতে কিন্তু ইরানের সামরিক পার্টিসিপেশন অনেক বেশি ছিল। তো সেই সামরিক পার্টিসিপেশনের ফলে ইরান কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তার একটা বলয় তৈরি করেছে এবং সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীকে সে কিন্তু সামরিকভাবে সহায়তা প্রদান করেছে, আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে। যেমন আমরা হিজবুল্লাহর কথা বলতে পারি, হামাসের কথা বলতে পারি। অর্থাৎ লেবাননের হিজবুল্লাহকে সে সামরিকভাবে সহায়তা করেছে, হামাসকে করেছে, ইয়েমেনের হুতিকে করেছে, ইরানের রেসিস্ট্যান্স গ্রুপকে করেছে। এ বাদেও আরও অনেকগুলো ছোট ছোট গ্রুপ আছে যারা মধ্যপ্রাচ্যে এক ধরনের শক্তি বজায় রাখে সরকারের বিপরীতে। তাদের উপরে ইরানের একটা বড় প্রভাব রয়েছে, অর্থাৎ তারা এক ধরনের ইরানমুখী, ইরান থেকেই সকল সাহায্য পায়। তো আমরা দেখেছি যে ফিলিস্তিনের ক্ষেত্রে হামাস যতটা না বেশি মারমুখী এবং যতটা না যুদ্ধ আক্রমণাত্মক, হিজবুল্লাহ কিন্তু তেমন ছিল না। যতটা হুতি ছিল, হিজবুল্লাহ বা ইরাকের রেসিস্ট্যান্স আর্মি ততটা ছিল না। তো বর্তমানে গাজাকে যেভাবে এক ধরনের ধ্বংস করে দেওয়া হয়েছে ইসরায়েলি বোমা হামলার ফলে, তো তার ফলে কিন্তু হামাসের ভিতরে এক ধরনের কোণঠাসা বোধ চলে আসছে। অর্থাৎ হামাস কিন্তু অনেকটা পিছিয়ে পড়ার মতন অবস্থা চলে এসেছে। কিন্তু হামাস আঞ্চলিক শক্তি হিসেবে কিন্তু ইরানের দিকে তাকিয়েছিল, হিজবুল্লাহও তাকিয়েছিল। এইদিকে হুতি যে দীর্ঘদিন যাবৎ লোহিত সাগরকে আটকে রেখেছে, লোহিত সাগরে পশ্চিমা বিশেষ করে ইসরায়েলের মালিকানার যে কোনো জাহাজকে সে দখল করতেছে, সে কবজা করতেছে, সেও কিন্তু আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের দিকে তাকিয়েছিল। তো ইরানের এই যে বোমা হামলা, ইরানের এই যে ড্রোন ও মিসাইল হামলা এবং সেগুলো যে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষতি করছে, এইটা যতটা না ইসরায়েলকে ক্ষতি করছে তার চেয়ে অনেকটা বেশি এই অঞ্চলের যে এক্সিস পাওয়ার বলতে বুঝলাম এক্সিস অফ রেসিস্ট্যান্স বলা হয় আমি, যে অর্থাৎ হিজবুল্লাহ, ইরাকি রেসিস্ট্যান্স আর্মি, হুতি, হামাস, এই যে দলগুলো, এরা হচ্ছে সকলে ইরানের বলয় এবং এদেরকে অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ এখানে পশ্চিমা শক্তি ইসরায়েলের কে রেসিস্ট করার জন্য, কন্টেইন করার জন্য এই দলগুলোকে ইরান বারবার মেনটেন করে চলেছে। তো এই দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের মোটিভেশন, ইন্সপায়ারেশন কাজ করবে, কারণ তারা যার মাধ্যমে সাহায্য পেয়েছে, অর্থাৎ তারা যাকে ফলো করে, আঞ্চলিক যে শক্তি সেখানে ইরান, সেই সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্যে এই দলগুলোর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তার অ্যাগেনিস্টে, তার বিপক্ষে সামরিকভাবে অবস্থান নিয়েছে। তো এইটা কিন্তু ওই দলগুলোরকে অনুপ্রাণিত করবে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তভাবে নিজেদের অবস্থানকে তৈরি করতে, তাদের সামরিক কৌশলকে তৈরি করতে। তো এটা একটা বড় কারণ যে ইসরায়েলে কেন ইরান ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। আর একটা বড় কারণ আমি সেটা বলবো, তা হচ্ছে সময়টা খুবই উপযোগী ছিল ইরানের ক্ষেত্রে। যদিও এই পয়েন্টে অনেকেই আমার সাথে অনেকেই আমার সাথে ভিন্ন হতে পারে, তবে আমি মনে করি যে
ইরানের এই যে আক্রমণটা হলো, অর্থাৎ ইরান যে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে, এই চালানোর ক্ষেত্রে অবশ্যই সে অনেক কিছু বিবেচনা করেছে এবং বিবেচনার একটা বড় বিষয় ছিল আমার আশা করি সময় বা প্রেক্ষাপট। আসলে ইরানের ক্যালকুলেশনে ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালানোর জন্য এর চেয়ে আর বেস্ট সময় এর আগে কখনো ছিল না। অর্থাৎ বর্তমানে যদি দেখি, ইসরায়েলে নেতানিয়াহু ভার্সেস সাধারণ নাগরিক, এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে। অর্থাৎ নেতানিয়াহু এই যুদ্ধটাকে প্রলম্বিত করতে চাচ্ছে এবং ইসরায়েলের যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটাকে আরও আঞ্চলিক সংঘর্ষের মাধ্যমে সংকটময় তৈরি করতে চাচ্ছে। অর্থাৎ যত ইসরায়েল আঞ্চলিক সংঘাতে লিপ্ত হবে, তত ইসরায়েলের যে নিরাপত্তার জায়গা, নিরাপত্তা কাঠামো, সেটা কিন্তু আরও নাজুক হয়ে পড়বে। তো এই নাজুক হয়ে পড়াকে কেন্দ্র করে ইসরায়েলি যারা আছে, সাধারণ ইসরায়েলি, তারা কিন্তু নেতানিয়াহু সরকারের বিপরীতে বিভিন্নভাবে আন্দোলন প্রোটেস্ট করছে। অর্থাৎ এক ধরনের ইন্টারনাল যে দ্বন্দ্ব, অর্থাৎ অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ইসরায়েলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটার একটা সুযোগ কিন্তু ইরান নিতে পারত। অর্থাৎ ইসরায়েলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ কিন্তু ইরান নিতে পারত এবং এটা নেওয়া স্বাভাবিক। কারণ বর্তমান জনগণ, অর্থাৎ ইসরায়েলের জনগণই কিন্তু নেতানিয়াহু সরকারকে ফুললি সমর্থন জানাচ্ছে না। কিন্তু যদি আমরা দেখি, ইরানের সাধারণ নাগরিকরা, মুসলিম বিশ্বের নাগরিকরা, তারপরে আরব বিশ্বের নাগরিকরা, সকলেই কিন্তু ইরানের এই হামলার একনিষ্ঠভাবে সমর্থন করছে। তো এখানে ইরান কিন্তু লাভবান হচ্ছে। আর অভ্যন্তরীণ ক্লাশ যেহেতু নেতানিয়াহুর সাথে তার দেশের নাগরিকদের চলতেছে, তো তার ফলে নেতানিয়াহু কিন্তু আঞ্চলিকভাবে এই সংঘাতটাকে প্রসারিত করার জন্য সেভাবে কোনো বৈধ জায়গা পাচ্ছে না, একটা স্ট্রং প্ল্যাটফর্ম পাচ্ছে না। দ্বিতীয় আর একটা কারণ যে কেন ইরান এই সময়টাকে উপযোগী মনে করলো, তা হচ্ছে আপনারা জানেন এই বছরের শেষেই যুক্তরাষ্ট্রে নির্বাচন রয়েছে এবং তার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও তিনি বারবারই বলতেছেন, তিনি আয়রন ক্লাড এই শব্দটা ব্যবহার করছেন যে তারা ইসরায়েলের সুরক্ষার জন্য, ইসরায়েলকে রক্ষার জন্য সর্বোচ্চ কাজ করবে, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তি ব্যবহার করবে। তো এইটাকেও যদি দেখি, এই কথাটাকেও যদি বিবেচনা করি, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন, তো নির্বাচনের জন্য কিন্তু প্রচারণার জন্য জো বাইডেনকে ব্যস্ত থাকতে হবে এই সময়। এবং নির্বাচনে কিন্তু জো বাইডেনকে অবশ্যই সাধারণ নাগরিকদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। তো সাধারণ নাগরিকরা কিন্তু এখন জো বাইডেনের জন্য পূর্বের তুলনায় অনেকটা বেশি প্রবলেমেটিক হয়ে গেছে। প্রবলেমেটিক এই শর্তে যে আগে আমরা দেখেছি যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে কিন্তু ইউএস যে সিটিজেন যারা আছে, যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছে, তারা কিন্তু এতটা বেশি কনসার্ন থাকতো না যে কি হচ্ছে, তারা এত জানে না। তারা মনে করতো মধ্যপ্রাচ্যের সকলে সন্ত্রাসী, সেখানে ইসরায়েলকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বর্তমান যে গণহত্যা ইসরায়েলিরা চালিয়েছে ফিলিস্তিনিদের উপর, তা যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন লেখনের মাধ্যমে গোটা পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সেখানে এই গণহত্যাকে বন্ধ করতে যুদ্ধবিরতির লক্ষ্যে যে সারা যুক্তরাষ্ট্রব্যাপী, পশ্চিমা বিশ্বব্যাপী যে আন্দোলন হচ্ছে, তার ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কিন্তু ইসরায়েল বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, এই প্রশ্নটা তারা এখন করছে। এখন অনেকে প্রশ্ন করছে যে যুক্তরাষ্ট্রের ট্যাক্সের টাকায় কেন ইসরায়েলিরা বোমা কিনে সেই বোমা দিয়ে সাধারণ নাগরিকদের মারছে। এই প্রশ্নগুলো জো বাইডেনকে বারবারই মানুষ সামনাসামনি করছে এবং প্রতিটা আলোচনার কেন্দ্রে দেখা গেছে যে কোনো মিটিংয়ে কেউ না কেউ জো বাইডেনকে অথবা তার সহযোগী ব্লিংকেনকে এই প্রশ্নটি করছে। তো এইটা কিন্তু আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনে জনসমর্থন পেতে গেলে জনগণের যে এই প্রশ্নগুলো, তার উত্তর তাকে দিতে হবে। তার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র, যদিও ইসরায়েলকে বলেছে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তারপরেও কিন্তু নেতানিয়াহুকে বলছে যে তোমার জয় কিন্তু হয়ে গেছে,
জয় কেন? যে ইরান যে তোমাকে তোমার উপরে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে, সেগুলোকে তুমি এবং পশ্চিমা যে শক্তিগুলো, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, এরা মিলে কিন্তু সেই ড্রোন এবং মিসাইলগুলোকে ভূপাতিত করেছে। তো তার ফলে কিন্তু তোমার যে সার্বভৌমত্ব, ভূখণ্ডতা, সেগুলো কিন্তু রক্ষা করা, সেগুলো কিন্তু রক্ষিত হয়েছে। তো তার ফলে তোমার আর কোনো ধরনের আঞ্চলিকভাবে এই সংঘাতে জড়ানোর কোনো দরকার নাই। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু যতই বেনিয়ামিন নেতানিয়াহুকে বলতেছে যে তোমাকে আমি সাহায্য করব তোমার সার্বভৌমত্ব রক্ষায়, এই কথাটার দ্বারাই কিন্তু সে সীমাবদ্ধ থাকতেছে। অর্থাৎ সে ইসরায়েলের অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সার্বভৌমত্বকে রক্ষা করবে, ইসরায়েলের আকাশ সীমাকে রক্ষা করবে, ইসরায়েলের সীমারেখাকে রক্ষা করার জন্য সে তার আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। কিন্তু ইসরায়েলের সীমারেখার বাইরে গিয়ে যারা ইসরায়েলকে আক্রমণ চালাচ্ছে আপাত মুহূর্তে, অর্থাৎ ইরান, সেই ইরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আক্রমণ বা এই সংঘাতটাকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছড়িয়ে নেওয়ার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। তো ইরানের কেন উপযোগী মনে করলো? এই তো যুক্তরাষ্ট্রের একটা নির্বাচন কেন্দ্রিক কারণ রয়েছে। আর একটা বড় কারণ, মধ্যপ্রাচ্যে কিন্তু কয়েকটি যুক্তরাষ্ট্রের সেনানিবাস রয়েছে বা মিলিটারি বেস রয়েছে। তো এই মিলিটারি বেসগুলোর কাছাকাছি যে কথা বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে ইরানের একটা বলয় তৈরি হয়েছে বিভিন্ন সামরিক গোষ্ঠীকে নিয়ে, সেই সামরিক গোষ্ঠীগুলো কিন্তু এই মিলিটারি বেসগুলোর আশেপাশেই কিন্তু ঘুরপাক খায়। তো যুক্তরাষ্ট্র খুব ভালো করে কিন্তু ক্যালকুলেশন করে যে ইরান তার প্রক্সি এই সকল সংগঠনগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেসে কত বড় ক্ষতি করতে পারে বা তার জন্য কতটা হুমকি হতে পারে। এবং পাশাপাশি এই মিলিটারি বেসটা কিন্তু শুধুমাত্র বর্তমান কোনো লক্ষ্যকে কেন্দ্র করে নয়, অর্থাৎ দীর্ঘদিন এই মধ্যপ্রাচ্য থেকে যে যুক্তরাষ্ট্রের কাঁচামাল, বিশেষ করে অয়েল, এই যে স্বার্থ, এটাকে মানে বহমান রাখার জন্যই কিন্তু মিলিটারি বেসগুলো। তো যদি কোনো ধরনের অর্থাৎ তো মধ্যপ্রাচ্যে যদি ইরানের মতো আঞ্চলিক শক্তির এগেনস্টেই যুক্তরাষ্ট্র জড়াতে হয়, তাহলে কিন্তু ইরাক, সিরিয়ার সাথে তার ব্যাপারটা যেমন হয়েছে তেমন হবে না। কারণ সামরিকভাবে ইরান এই রাষ্ট্রগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী এবং কৌশলী, এবং এই ব্যাপারটা কিন্তু যুক্তরাষ্ট্র বুঝে, জো বাইডেন বুঝে, অ্যান্থনি ব্লিংকেন বুঝে, এবং ইভেন ইসরায়েলও বুঝে যে কেন জো বাইডেন তাকে আঞ্চলিকভাবে এই ইরানের অ্যাগেনিস্টে যুদ্ধে জড়াতে সহায়তা করছে না। কারণ জো বাইডেন কখনো চাইবে না নিজ যারা মিলিটারি বেসগুলো আছে সেগুলোকে ইরানের প্রক্সি দলগুলোর লক্ষ্যবস্তুতে তৈরি করতে। তো এই একটি বড় কারণ। তো ইরান এই সুযোগটিও নিবে যে যুক্তরাষ্ট্রের যে দুর্বলতার জায়গাটা, যে যুক্তরাষ্ট্র সামনে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যে তার বিভিন্ন ম্যানিফেস্টো, সেখানে সে কিন্তু কখনো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আবার সংঘাতে জড়ানোর ব্যাপারটি তুলে আনতে পারবে না। কারণ ইতিমধ্যে ইউএস নাগরিকদের মধ্যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের সামরিক বেসগুলো থাকাকে নিয়েই কিন্তু অনেক ধরনের প্রশ্ন হচ্ছে। আমরা দেখেছিলাম 2018 সালে যখন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তিনিও কিন্তু এই ব্যাপারটাকে নিয়েই এসেছিলেন। অর্থাৎ সাধারণ নাগরিকদের একটা বড় ইচ্ছাই ছিল মধ্যপ্রাচ্য থেকে ইউএস আর্মিকে সরিয়ে আনা। তো সেই মধ্যপ্রাচ্যের যে ইউএস আর্মি, সেগুলো যদি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে অর্থাৎ অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রের যে পলিটিক্যাল সিস্টেম, সেখানে জো বাইডেন বলি বা অন্য কোনো রাষ্ট্রপতি বলি, সে কিন্তু কোণঠাসা হয়ে যাবে। তো এই সুযোগটাও কিন্তু ইরান নিবে। পাশাপাশি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আলোচনা আসতেছে না, সেটা হচ্ছে আমরা দেখেছি ইরান, রাশিয়া, চীন, ব্রাজিল প্রভৃতি আঞ্চলিক শক্তিগুলোর সাথে কিন্তু ইরান এক ধরনের মৈত্রী চুক্তিতে গিয়েছে। অর্থাৎ আমরা যদি রাশিয়ার কথা বলি, ইরানের কথা বলি এবং চীনের কথা বলি, তিনটি শক্তি কিন্তু নতুনভাবে এক ধরনের আলাদা ব্লক তৈরি করার চেষ্টা করতেছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক।
তো এই যে ইরান ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে, এই ক্ষেত্রে ইরানেরও একটা লক্ষ্য হবে এই যে বড় শক্তিগুলো যারা তার অ্যালাই হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা ইরানের এই পদক্ষেপে কি ভূমিকা রাখবে বা ইরানের তারা পাশে থাকবে কি থাকবে না, এবং ওয়াইডার অর্থাৎ আঞ্চলিকভাবে যদি যুদ্ধ সংঘাতে ইরান জড়ায়, তখন এদের ভূমিকাটা কি হবে, এই ছোট রকেট হামলা, ছোট মিসাইল হামলার মাধ্যমে কিন্তু ইরান সেটাকেও জাজ করে নিতে চাইবে। এবং আমরা দেখেছি অলরেডি রাশিয়া কিন্তু ইরানের এই ধরনের আক্রমণকে বৈধতা দিয়েছে এই শর্তে যে ইসরায়েল যেহেতু ইরানের দূতাবাসে আক্রমণ করেছে, যেটা একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি, এবং তাই সেই রাষ্ট্রর নিজের রক্ষায় নিজের নিরাপত্তায়নে এই ধরনের রিটেলিয়েশন বা প্রতিশোধ সে নিতেই পারে। যেটা আমরা দেখেছি গতকাল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয়, তখন লম্বা লিস্ট করে বিস্তারিতভাবে রাশিয়ার যে প্রতিনিধি সেখানে আছে জাতিসংঘে, সে এগুলো বলেছে। এবং এর মাধ্যমে ইরান কিন্তু বুঝতে পারে এই অঞ্চলে ওয়াইডার রেঞ্জে অর্থাৎ আঞ্চলিকভাবে যদি সংঘাতটা জড়ায়, তখন ইরান রাশিয়াকে কিন্তু সামরিকভাবে বা যেটাকে বলে কৌশলীগতভাবে পাশে পাবে। এবং এই ব্যাপারটা কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুজনের জন্যই টেনশনের, কারণ সরাসরি পুতিন বলেছে যে তারাও চায়, অর্থাৎ রাশিয়া চায় একটা শক্তি হিসাবে ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যে থাকুক, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারটা কিন্তু রাশিয়া দাবি করে। তো এই ছিল ইরান কেন, কোন কোন কারণে, কোন কোন দিক বিবেচনায় ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। আসলে এর সাথে অনেকগুলো কারণ থাকতে পারে, আমার মাথায় এগুলোই আসলো, আমি তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই আক্রমণের প্রতিক্রিয়া কি হতে পারে, আমি প্রথমেই বলেছি যে ইসরায়েল বলবে যে তারা ইরানের সাথেও সংঘাতে জড়াবে, ইরানকেও হামলা চালাবে এবং আঞ্চলিকভাবে সংঘর্ষ জড়াবে। আসলে এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাদের জানতে হবে, তা হচ্ছে এখানে ইসরায়েলের মধ্যেই কিন্তু এখন পার্থক্য বা ফাটল তৈরি হয়েছে। তা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ভার্সেস ইসরায়েলের নাগরিক। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু ৭ অক্টোবর হামাস যে আক্রমণটি ইসরায়েলে চালিয়েছে তার প্রতিক্রিয়া স্বরূপ যে কাজটি করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা খোদ ইসরায়েলের অধিবাসীদের মধ্যেই এক ধরনের অসন্তোষ তৈরি করেছে। আসলে তারাও বুঝতে পারছে যে তারা এক ধরনের যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যেমন ঘেঁটোতে বসবাস করতো, যে ঘেঁটো বলতে তারা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করতো, সেখান থেকে তারা রেস্ট অফ দ্য কান্ট্রির সাথে তারা আলাদা হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা ওই জায়গায় বসবাস করতো ঘেঁটোতে, এবং গোটা জার্মানির অন্য কোনো মানুষের সাথে তাদের তেমন সম্পর্ক ছিল না। আসলে ব্যাপারটা কিন্তু এখন রূপক হিসেবে মধ্যপ্রাচ্যে ঘেঁটোর মতনই হয়ে গেছে। অর্থাৎ এইটা ইসরায়েলের নাগরিক যারা আছে তারা বিশ্বাস করতেছে যে তারা এমন একটা পরিস্থিতিতে বসবাস করে যেখানে অনেক শত্রু, অনেকেই চায় ইসরায়েলের ধ্বংস হোক, ইসরায়েলের নাগরিকদের ধ্বংস হোক, ইহুদিদের ধ্বংস হোক। তো এই ধরনের একটা প্রেশার যখন তারা ফিল করে, এটা তারা একদম ঘেঁটোর মতনই মনে করে এবং মনে করা স্বাভাবিক। তো তার জন্য তারা কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু অ্যাকিউজ করেছে সে কেন এত দূর পর্যন্ত এত বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং বর্তমানেও যে বেনিয়ামিন নেতানিয়াহু আঞ্চলিকভাবে যুদ্ধটাকে বাড়াতে চায়, এর একটাই কারণ হচ্ছে জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে চায়, তাই তার যে অপরাধ, সে অপরাধের শাস্তি তাকে দিতে চায়। তো তার জন্য জনগণের প্রশ্নের সম্মুখীন না হতে এবং নিজের কিছু পার্সোনাল ইন্টারেস্টের জন্যই যে কথাটা পশ্চিমা মিডিয়াগুলো, পশ্চিমা বিভিন্ন দেশগুলো বলছে, বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের অ্যাগেনস্টে সংঘাতে জড়াতে চায় এবং তার কিছু সামরিক কর্মকর্তা আছে যারা তার এই ধরনের কুৎসিত, তার এই ধরনের যেটাকে বলে
র্যাডিক্যাল চিন্তা ভাবনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, তারা কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে। তাদের এগেনস্টেও কিন্তু ইসরায়েলের সাধারণ নাগরিক দাঁড়িয়ে গেছে। তো ইসরায়েলের প্রতিক্রিয়া আঞ্চলিকভাবে সেভাবে বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যুক্তরাষ্ট্র অলরেডি বলে দিয়েছে যে তারা চায় ইসরায়েল নিজের সার্বভৌমত্বকে রক্ষা করুক, সে যেন আর কোনো ধরনের আঞ্চলিকভাবে এসকেলেট না করে, অর্থাৎ সংঘাতের যেন বিকাশ আরও না ঘটায়, আরও তীব্রতা না ঘটায়, এসকেলেট না করে। তবে একটা জিনিস যেটা লেখালেখি হচ্ছে বর্তমান নিউজ মিডিয়ায়, তা হচ্ছে আগামী নির্বাচনে কিন্তু ইসরায়েলের যে বড় শক্তি, ইসরায়েল ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে, তা হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি ইসরায়েল লবি। সেই ইসরায়েল লবি যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং যে আগামীতে প্রেসিডেন্টের জন্য লড়বেন ডোনাল্ড ট্রাম্প, তাদেরকে কিভাবে মোটিভেট করবে। তারা যদি এই শর্তে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যারা নির্বাচনের প্রার্থী তারা কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য ইসরায়েল লবির থেকে পায়। তো এই লবিগুলো যদি আর্থিক সাহায্যটা এই লক্ষ্যে দেয় যে ইরানের অ্যাগেনস্টে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে আবার অবতীর্ণ হতে হবে, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে, কিন্তু সেটা ভবিষ্যতে দেখা যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক কি সেটা মেনে নেবে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিভিল সোসাইটি সেটা তারা কীভাবে ব্যাপারটা দেখবে, এগুলো কিন্তু সময় আসবে, সময়ের প্রেক্ষিতে দেখা যাবে। অর্থাৎ 9/11-এ যতটা না সহজভাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক নীতি বাস্তবায়ন করতে পেরেছে, এখন যেখানে রাশিয়ার উপস্থিতি রয়েছে, এখন যেখানে ইরানের বিভিন্ন সামরিক গোষ্ঠীর উপস্থিতি রয়েছে, এখন যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সহানুভূতি ফিলিস্তিন কেন্দ্রিক রয়েছে, সেই ক্ষেত্রে কি যুক্তরাষ্ট্র চাইলেই কি আবার সেরকম সামরিকভাবে অবতীর্ণ হতে পারবে মধ্যপ্রাচ্যে, এটা আগামীতেই বলা যাবে। তো এই ছিল ওভারঅল আলোচনা। আমি যেটা বললাম যে ইরান মনে করে যে এটা একটা সবচেয়ে উপযোগী সময়। উপযোগী কেন? কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন রয়েছে, তারপর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, অর্থাৎ মধ্যপ্রাচ্য বলতে ফিলিস্তিন কেন্দ্রিক এক ধরনের সহানুভূতি কাজ করছে। গোটা মুসলিম বিশ্বের সহানুভূতি বা এক ধরনের সমর্থন ইরান পেতে পারে, এবং অভ্যন্তরীণ যে একটা দীর্ঘদিনের প্রেশার ইরানের উপরে ছিল যে কেন তারা ফিলিস্তিনিকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, তারপরও কেন ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে না, কেন জেনারেল সুলাইমানিকে হত্যা করার পরও ইরান ইসরায়েলে আক্রমণ চালায়নি, কেন এই ধরনের বিভিন্ন ছোটোখাটো আক্রমণ চালিয়ে ইরানের বিভিন্ন অ্যাসেটকে, ইরানের বিভিন্ন ইন্টেলেকচুয়াল বডিকে ধ্বংস করে দেওয়ার ফলেও কেন ইরান ইসরায়েলের অ্যাগেনস্টে যায়নি। আসলে হতে পারে ইসরায়েলকে আক্রমণ করার জন্য ইরান একটা উপযোগী সময় খুঁজছিল। আসলে বর্তমান সময়টাই হয়তো ইরান সেই উপযোগী বা বেস্ট সময় হিসেবে মনে করেছে যে তারা ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালাতে পারে। তো বন্ধুরা, আলোচনার অনেকটা বেখাপ্পা টাইপের হয়ে গেছে, আশা করি আপনারা ভিতরে ধরতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে এই আলোচনা কেন্দ্রিক, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে দিবেন। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।